শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। দর্শক, ছবি শুধুমাত্র আলো ছায়ার খেলা নয়, ছবি হয়ে ওঠে সময়ের স্তব্ধতা, গল্পের ভাষা এবং প্রতিবিম্ব, ছায়াচিত্র সবকিছু। এবং আজকের তারকা কথনের সেটে যে দুজন মানুষ আমাদের সাথে আছেন, তাদের ক্যামেরার লেন্সে মুহূর্ত হয়ে ওঠে একটি স্মরণীয় দিন, স্মরণীয় ব্যাপার, স্মরণীয় ঘটনা, এবং তারা যে কোনো সাধারণ বিষয়কে করে তোলেন অসাধারণ। এবং তাদের ক্যামেরার লেন্সে মানুষ, প্রকৃতি কিংবা যে কোনো কিছু হয়ে ওঠে অনেক জীবন্ত। দর্শক, আজ আমাদের সাথে আছেন আমাদের সকলের প্রিয় দুজন মানুষ। আমাদের সাথে আছেন ডেভিড বারিকদার এবং আমাদের সাথে আছেন আক্কাস মাহমুদ। স্বাগত, শুভেচ্ছা আপনাদের দুজনকেই। শুরুতেই আমি একটু জানতে চাইবো ডেভিড বারিকদার, আপনার কাছ থেকে একদম শুরু থেকেই যদি জানতে চাই, তাহলে পারে ছবি তোলা, আসলে জীবনের তোলা প্রথম ছবিটা কি ছিল? আসলে আমি এমন এক পরিবারে বেড়ে উঠেছি, আসলে আমাদের ঘরেই ক্যামেরা ছিল। আমার দাদু ভালো ছবি তুলতেন, আমার বাবাও ছবি তুলতেন। একটা আসলে মিডল ক্লাস ফ্যামিলিতে যেমন অনুষঙ্গ থাকে না, হারমোনিয়াম, ডুবি তবলা, আমার ঘরে তেমন ক্যামেরা ছিল। তো আমি ঠিক বলতে পারবো না আমি কখন প্রথম ভালো ছবি তুলেছি, তবে কিছু কিছু স্মৃতি হয়তো আছে, সেটা আসলে তেমন বিশেষ কিছু না যে উল্লেখ করার মতো। আমরা একটু আক্কাস মাহমুদ আপনার কাছে যেতে চাচ্ছি। এই যে ছবি তোলা এবং যখন এই জিনিসটা আসলে একটা মানে অন্যরকম ধারায় চলে যাচ্ছে এবং স্মৃতিগুলো যখন মাথায় এখন আসছে, সেই সময় প্রথম দিকের, তখন আসলে ইতিহাস হয়ে দাঁড়িয়েছে। একটু আপনার শুরুর দিকটা জানতে চাইবো এবং এই যাত্রাটা একটু শুনি ছোট করে। আমার ফটোগ্রাফি জার্নিটা মধ্য 80-র দশকে। আমি প্রথমত ছিলাম সাংবাদিক। আচ্ছা। তো একটা সময় আমার কাছে মনে হলো যে সাংবাদিকতায় তখন তার এত প্রাইভেট টেলিভিশন ছিল না, বা আমাদের মস্তিষ্কেও ছিল না যে এরকম কিছু বিপ্লব ঘটতে পারে মিডিয়াতে। তো কিন্তু তখন সাংবাদিকদের বেতন খুব একটা আহামরি ছিল না। তো আমি মনের ভিতর একটু উচ্চবিলাস ছিল যে এখন সংবাদপত্রে কাজ করে যেই রিপোর্টিং করে যে টাকা পাচ্ছি, এটা দিয়ে ভবিষ্যতে ভালো কিছু একটা করতে পারবো না। এটা বিয়ে করতে হবে, ছোট্ট একটা গাড়ি কিনতে হবে, যদি তৌফিক দেন আল্লাহ, আকাশের নিচে ছোট্ট একটা ইট পাথরের একটা রুম করতে হবে। তখন আমি চিন্তা করলাম যে আমি একটা ব্যবসা করি। তো ব্যবসা করার মতো অত মূলধনও আমার কাছে নাই, এরকম চিন্তাও ছিল না যে বড় ব্যবসায়ী হব। কিন্তু আমার ভিতরে আমি লালন করতাম ফটোগ্রাফিটা। আচ্ছা। বিভিন্ন ফটোগ্রাফারদের ছবি আমি দেখতাম। বোগ ফ্যাশন নামে একটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিন আছে, সেটা আমি দেখতাম। এইসব দেখতে দেখতে আমি একবার দিল্লিতে রাস্তায় হাঁটছি, হেঁটে হেঁটে আমি 3-4টে স্টুডিও আমার চোখে পড়ছে। তখন আমি এটাকে আমার দেশের সাথে কম্পেয়ার করছি যে আমাদের দেশে ফটো স্টুডিওগুলি কি একটা হার্ডবোর্ডের পার্টিশন দিয়ে চিত্রনায়ক নায়িকাদের ছবি সাটাই দিয়ে একটা স্টুডিও হয়ে যায়, কিন্তু ওখানে দেখলাম অনেক ক্রিয়েটিভিটি আছে। স্টুডিও মানে অনেক কিছু, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ওই চিন্তা থেকে আমি চিন্তা করলাম যে না, ঢাকা শহরে আমি আমার মতো করে একটা ফটো স্টুডিও করব যেটা অন্য মানুষের সাথে আমার সাথে মিলবে না। আচ্ছা। ক্লায়েন্টরা যেতে সেইখানে তার আসল রূপটা, চিত্রটা সে পায়। আপনি একটা জিনিস জানেন যে এখন যেমন পাসপোর্ট ছবি তুলতে গেলে আপনার পাসপোর্ট অফিসে আপনার ছবি তুলে, কিন্তু আগে আমরা যখন পাসপোর্ট চিন্তা করতাম যে একটা পাসপোর্ট বানাতে হবে, প্রথমে আমি চিন্তা করতাম আমার একটা ভালো ছবি তুলতে হবে, এই জন্য আমার একটা ভালো ঠিকানা দরকার। ওই চিন্তা থেকে আমি চিন্তা করলাম যে অন্য ধারার একটা ফটো স্টুডিও করব। সেটা থেকে আমি স্টুডিও পদ্মা নামে একটি স্টুডিও করি নিউ স্কাটরে, যেটার জার্নি এখন প্রায় 40 বছর। এটা অনেক বড় ব্যাপ্তি। তো আমরা মনে হয় যে পোর্ট্রেট বা পাসপোর্ট ফটোগ্রাফিতে বাংলাদেশে আমরা মোটামুটি সারা জায়গাতে পেরেছি এবং মানুষের আস্থা অর্জন করতে পেরেছি। এবং আমরা সেই পদ্মা স্টুডিওর গল্পটা শুনবো। আমরা আবার আসছি ডেভিড বারিকদার আপনার কাছ থেকে। এই যে ফটোগ্রাফি, যেমনটি বললেন যে ফটোগ্রাফি বা ছবি তো মনের আয়না, এই যে এবং এতগুলি জনরা, এতগুলি ধারা ফটোগ্রাফিতে, এবং আপনি প্রায় প্রত্যেক ধারাতেই কাজ করেছেন, কাজ করছেন এখনো। আসলে ধারাগুলো নিয়ে বা সব কিছু নিয়ে কি বলবেন? আসলে আমরা যখন ফটোগ্রাফি চর্চা শুরু করেছি বা যখন আমরা সিদ্ধান্ত নিলাম এটা আমাদের প্রফেশন হিসেবে থাকবে, সেটা 90 দশকের কথা বলছি। সে সময় আসলে ফটোগ্রাফার তো ফটোগ্রাফার, সে ছবি তোলে, সে আবার শুধু ফ্যাশন ফটোগ্রাফি কেন করবে বা কেন স্পোর্টস ফটোগ্রাফি করবে, কেন শুধু ল্যান্ডস্কেপ করবে, মানে তখন আমাদেরকে সব কিছুই করতে হতো। হ্যাঁ, তখন এস্থেটিক্স বা টেকনিক দুটো মিলিয়েই আমাদেরকে শিখতে হয়েছে। তো টেকনিক্যালি যখন ফটোগ্রাফি শিখতে শুরু করেছি, তখন
যে কোনো একটা জনরায় কাজ করলে সবটুকু শেখা যায় না। তো আমাদেরকে শেখার জন্য হলো সব কিছু শিখেছি, কিন্তু সেটা শিখতে গিয়ে এখন সব কিছুই আমাদেরকে করতে হয়েছে। নতুবা আমি যদি কাউকে বলতাম যে না আমি ল্যান্ডস্কেপের ছবি তুলি না, আমাকে হয়তো কেউ অলস বলতো। আবার যদি বলতাম যে না আমি ফ্যাশন ফটোগ্রাফি করি না, কেউ হয়তো আমাকে বলতো উনি স্নব অথবা পারে না। তো সেই দুর্নামটা ঘোচানোর জন্য হলেও আমরা আসলে সব কিছু শিখেছি। যদিও আমি বিশ্বাস করি বিশেষায়িত একটি জ্ঞানের অবশ্যই দরকার আছে যে যুগে আমরা এখন আছি, কিন্তু তারপরেও আমি মনে করব যে বা মনে করি বিশ্বাস করি যে সব কিছু প্রতিটা সেক্টর একটু একটু করে যারা ফটোগ্রাফি চর্চা করেন তাদের শেখা উচিত। সত্যি তাই। আমরা আবারও একটু পদ্মা স্টুডিওর গল্পতে ফিরে আসছি, একটু শুনি। এই পদ্মা স্টুডিওর প্রসঙ্গে যাওয়ার আগে আমি খুব শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার শিক্ষাগুরু মঞ্জুর আলম বেগ, যিনি আলোকচিত্রে যার জন্য আমি পরিচিত। আমি যখন ওই যে দিল্লির কথাটা বলেছিলাম যে আমি ঢাকা যেয়ে এরকম একটা ফটো স্টুডিও করব এবং একটা চ্যালেঞ্জিং একটা কিছু ঘটাবো আমি, কিন্তু আমি তো ফটোগ্রাফি জানি না। হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারি যে এটা এইখানে হয়তো আমি সাকসেস হব। কিন্তু তখন আমি ঢাকায় এসে মানে ফটোগ্রাফি শেখার জন্য বেগার্ড ইনস্টিটিউট এলিফ্যান্ট রোডে আমার সেই গুরুর কাছে যাই। তো আমাকে বললো তুমি কেন ফটোগ্রাফি শিখবা? তাই বললাম যে আমি একটা ফটো স্টুডিও করবো। তো স্যার খুব অবাক হলেন যে আমার কাছে সবাই আসে ফটো সাংবাদিকতা শিখতে, অথবা কারো সার্টিফিকেট কোর্স দরকার, কেউ একটা সরকারি চাকরি করবে বা বেসরকারি চাকরি করবে সার্টিফিকেট কোর্সের জন্য, কিন্তু তুমি আমি বললাম হ্যাঁ এটা আমি পারবো। এবং আমার যেটা চিন্তা সেটা আমি স্যারকে খুব গুছিয়ে বলার পরে স্যার আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করলো। এবং আমার কাছে মনে হলো যে আমার ওই ব্যাচে সবার চেয়ে মনোযোগটা স্যার আমাকে একটু বেশিই দিতেন, এবং ক্লাস শেষ হওয়ার পরে আমার সাথে খুঁটিনাটি নিয়ে কথা বলতেন। কারণ আমি স্যারকে বেশি প্রশ্ন করতাম যে স্যার তথাকথিত ঢাকায় যে স্টুডিও আছে এরকম স্টুডিও না, আমি একটু অন্যরকম স্টুডিও করতে চাই। দরকার হলে আমার কাছে ক্লায়েন্টরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ছবি তুলতে হবে, আসলেই যে আমি ছবি তুলে দিব ওরকম হবে না, আমার কাছে ছবি তুলতে হলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। ওই থেকে আমার চিন্তা থেকে আমি স্যারের কাছে কোর্সটা সম্পূর্ণ করি। এবং স্যারের ছবি কি তোলা হয়েছিল? হ্যাঁ অবশ্যই স্যারের একাধিক ছবি তোলা হয়েছে। তো আমি ওইখান থেকে শুধু শেখার পরে আমি স্টুডিওটা শুরু করে দেই নাই। আমি মানে কি বলে সেটাকে, আমি লিফট দিয়ে উঠতে চাইনি, আমি সিঁড়ি দিয়ে উঠতে চেয়েছি। আমি গ্রিন রোডে একটা ফটো স্টুডিওতে ছদ্মবেশে গেলাম কাজ করার জন্য। প্র্যাকটিক্যাল জ্ঞানটা থাকা দরকার। তো আমি তাদেরকে বললাম যে আমি ভাই ফটোগ্রাফিটা শিখতে চাই, আমি আপনার এখানে কাজ করতে চাই, আপনি আমাকে যে কোনো কাজে লাগাতে পারবেন, অ্যাসিস্ট্যান্ট থেকে নিয়ে সব কিছুই, আমি পড়াশোনাও জানি, সব কাজ আমি করতে পারবো। তো তারা প্রথমে আমাকে সন্দেহ করেছিল যে আমার ওই সময়টা তরুণ বেলাটা আমি খুব সুন্দর ছিলাম। তো ওরা আমার অবয় সব কিছু পোশাক আশাক দেখে বললো যে এই ছেলে কি কাজ করবে, তোর কাজে লাগানো যাবে না। কিন্তু আমি তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছিলাম। ওই স্টুডিওতে আমি একসঙ্গে 6 মাস কাজ করেছিলাম। এবং আমি যাওয়ার পরে ওই স্টুডিওটা ছিল একটা ঝিমানো স্টুডিও। আমি যাওয়ার পরে ওই মালিকের কথা যে তার স্টুডিও নাকি ব্যবসা খুব আপগ্রেড হয়েছে, হ্যাঁ ছবির কোয়ালিটিও বেড়েছে, কাস্টমার চেঞ্জ হয়েছে, অনেক কিছুই পরিবর্তন হয়েছে। ওই সূত্র ধরে 90 সালের ফেব্রুয়ারি মাসে আমরা নিউজ কার্টন স্টুডিও পদ্মা শুরু করলাম। তো একটা কথা আছে না যে তিনি এলেন দেখলেন জয় করলেন, আমার কেন জানি লাকটা খুব ফেভার করেছিল। প্রথম দিন থেকে আমার স্টুডিওটা জনপ্রিয় হয়ে উঠলো। এবং সেই জনপ্রিয় স্টুডিওতে আসলে কারা কারা ছবি তুলেছিলেন বিখ্যাত যদি কয়েকজন নামের সাথে? আমার স্টুডিওতে নিউজ কার্টন হওয়াতে একটা ভালো ব্যাপার হয়েছে যে ঢাকা শহরের তখনকার ওই 90-এর দশকে ঢাকা শহরের অন্যতম পশ এলাকা বা অভিজাত এলাকা ছিল নিউজ কার্টন। ওখানে শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, অ্যাম্বাসেডর সবাই থাকতেন, সব শ্রেণীর পেশাজীবীরা থাকতেন। তো আমার কাছে মূলত তখন যেহেতু তারকাদেরই বাস কার্টনে ছবি তুলতে হলে আমার কাছে আসে, অর্থাৎ তারকা দিয়ে আমার শুরু করা হয়েছে। যেমন মনে করেন যে শ্রদ্ধেয় গোলাম মোস্তফা, যিনি অনেক বড় অভিনেতা, সৈয়দ হাসান ইমাম, এরা আমার ওইখান থেকেই পাসপোর্ট ছবি যাত্রা তাদের শুরু হয় বা আমার যাত্রা তাদেরকে শুরু হয়। তারপরে আমাদের নিউজ কার্টনের পিছনেই এফডিসি, তখন আমার কাছে মনে আছে যে একটা কার্যক্রম চলছিল নতুন মুখের সন্ধানে, যারা নতুন তরুণ তরুণীরা নায়ক নায়িকা হতে চায় তারা আবেদন করেছে, তারা খুঁজে খুঁজে আমার স্টুডিওতে আসতো ছবি তুলতে। এখানে আমি খুব শ্রদ্ধার সাথে 2জন
নায়কের কথা বলি, আল্লাহ তাদেরকে বেহেশতে নসিব করুক, তার অনেক জনপ্রিয় হয়েছিলেন মান্না, সোহেল চৌধুরী। এরা দুইজনই আমার ছবি দিয়েই তারা এফডিসিতে নতুন মুখের সন্ধানের সুযোগ পেয়েছিল এবং পরবর্তীতে আপনারা সকলেই জানেন যে তারা বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হয়েছিল। তো নাম বলে আসলে শেষ করা যাবে না। তো বাংলাদেশের শীর্ষ সব তারকারাই, সাংবাদিক, সেলিব্রিটিরা, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই এখানে ছবি তুলেন। অন্য স্টুডিওতে যে তোলেন না তা বলি না, কিন্তু আমি খুব গর্ববোধ করি বলি যে তাদের প্রথম পছন্দ থাকে স্টুডিও পর্দা। স্টুডিও পর্দাটা সেই সার্ভিসটা দিতে সক্ষম হয়েছিল নিশ্চয়ই। এই জন্য আমরা একটা স্লোগান বলি যে স্টুডিও পর্দা শুধু ফটো স্টুডিও না, এটা অন্য কিছু। একটা কাস্টমার যে বসে আছে ভিতরে, হয়তো স্টুডিও বিজি আছে, মানুষ একটা বই পড়তে পারবে, অনেক রকম বই আছে, ম্যাগাজিন আছে, পড়তে পারবে, মানুষ সময় কাটাতে পারবে। তো স্টুডিও পর্দাটা আমরা ওইভাবেই গুছগাছ করা হয়েছে এবং সেজন্যই সবাই হয়তো স্টুডিও পর্দাকে এত বেশি ভালোবাসা দেখিয়েছে। আমরা মনে করি তাই। এই যানজটের শহরে মোড়ে মোড়ে স্টুডিও আছে, মহল্লায় মহল্লায় স্টুডিও আছে। এখনো যে বনানী, গুলশান থেকে এই জাম ঠেলে মগবাজার আসে, এইটা আমরা মনে করি আমাদের এটা প্রাপ্তি। সবকিছু নিয়ে গল্প আমরা আরো শুনবো। আমরা এই পর্যায়ে ডেভিড বারিকদার আবার আপনার কাছে আসছি। আমরা জানি আপনি নিজেও সাংবাদিক হিসেবে বেশ জনপ্রিয় একটি মাধ্যমে কাজ করেছেন। আসলে সেই জায়গাটাই আপনি তখন নতুন নতুন অনেক ধারার সাথেও কাজ করেছেন, একই সাথে নতুন নতুন অনেক মানুষের সাথেও কাজ করেছেন যারা বিখ্যাত মানুষ হয়েছেন পরবর্তীতে, এবং পত্রিকার সাথে কাজ করতে গিয়ে নিশ্চয়ই অনেক ধরনের অভিজ্ঞতাও হয়েছে আপনার ফটোগ্রাফি নিয়ে, সবকিছু নিয়ে, সেগুলো একটু জানতে চাই। এত লম্বা সময়ের সেখানের খুব বিশেষ করে মনে পড়ছে একদিনের কথা। আমার কাগজের চাকরির প্রথম দিন, সেদিন দেশের সব বড় সেলিব্রিটিদের ছবি তোলা হলো স্টুডিওতে, কারণ তখন পত্রিকাটি বের হবে। একটা ম্যাগাজিন ছিল, নাম হচ্ছে পাক্ষিক আনন্দধারা, যেটা আনন্দ বিচিত্রা নামে একটা কাগজ বন্ধ হয়ে গিয়েছিল, যেটার পরবর্তী সংযোজন ছিল। তো তখনকার সেলিব্রিটি যারা সবাই, প্রায় 12-14 জন মানুষের ছবি তোলা হলো সারাদিন। আমি খুব টায়ার্ড। প্রায় সন্ধ্যার কাছাকাছি সময় একজন আমার এডিটর যিনি ছিলেন শ্রদ্ধেয় সাদত চৌধুরী, আমার জীবনের মানে সবচেয়ে এই প্রফেশনে এসে পরিচিত হওয়া সবচেয়ে বড় মাপের মানুষ, আমার প্রতি যার অনেক বেশি কন্ট্রিবিউশন আছে। তো উনি আমাকে একজন তরুণীকে দেখিয়ে বললেন যে ওই মেয়েটি বসে আছে, ওর ছবি তোল। আমি খুব বিরক্ত হলাম যে সারাদিন এত মানুষের ছবি তুললাম, এখন কাকে এনে দিল আবার। হ্যাঁ, আমি আসলে চোখেও ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না এত, স্টুডিওতে তো আমরা ফ্ল্যাশ দিয়ে ছবি তুলি। তো আমি বললাম ঠিক আছে। তো আমি একটু প্রথম দিন সাদত চৌধুরী, ওনার এত নাম শুনেছি, আবার ওটা কেনই জানি ওনার সামনে গেলেই সবাই খুব শ্রদ্ধাবনত হয়ে পড়ে আর কি। তো আমি আর ঠিক ওনাকে না বলি নাই। তো আমি বললাম তাহলে আমি একটু চা খেয়ে নিই। তো চা খেয়ে তাকে বলা হলো যে আসুন আমার স্টুডিওতে। তো ওই ভদ্রমহিলা তখন আসলে কিশোরী, উনি আসলেন, নামটা আমি পরেই বলছি। তো আমি ক্যামেরা দিয়ে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। অবাক হওয়ার কারণটা হচ্ছে আমরা আসলে দু চোখে দেখি, আমরা যা দেখি দু চোখেই দেখি, কিন্তু ক্যামেরা কিন্তু এক চোখেই দেখে। আমাদের এখানে যে ক্যামেরা দিয়ে আমাদের ছবি তোলা হচ্ছে তারও কিন্তু একটি লেন্স। এই দু চোখে দেখা ছবিকে এক চোখে দেখা ছবিকে ট্রান্সলেট করতে হয়, সেটাই আসলে ফটোগ্রাফারের কাজ। আর একটা কথা আছে ফটোজেনিক, ফটোজেনিক বিষয়টাই হচ্ছে এটা, যে দু চোখে দেখা ছবিকে যত সুন্দরভাবে এক চোখে দিয়ে দেখা যেতে পারে, বা এক চোখ যেহেতু আলাদাভাবে দেখে, সেটা শিখতে পারাটাই হচ্ছে গিয়ে আসলে মানে ফটোজেনিক ছবি তোলার সবচেয়ে বড় মুনশিয়ানা। তো আমি দেখে অবাক হয়ে গেলাম যে আমি দু চোখে কি দেখছি আর খালি চোখে কি দেখছি। যে মানুষটির কথা বলছি তিনি হচ্ছেন গিয়ে অপি করিম, আমাদের সেই সময়কার প্রথম লাক্স সুন্দরী ছিল, এবং সত্যি এটা দ্যাট ওয়াজ মাই লেসন। স্ক্রিনে তার ছবিটি আসলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং হ্যাঁ ফটোজেনিক, হ্যাঁ। তবে এই ছবিটা আমি বিশেষ করে দেওয়ার কারণ হচ্ছে গিয়ে, দেখানোর কারণ হচ্ছে এখানে কোনো রকম মেকআপ নেই। উনি আসছেন আমাদের স্টুডিওতে, এটা অবশ্য তার পরের তোলার ছবির কথা বলছি। উনি মেকআপের আগে বললাম যে ছবিটা আমি নতুন ক্যামেরা কিনেছি, আসো একটা ছবি তুলে রাখি, কেমন হচ্ছে ছবিটা দেখি। সেই ছবিটা কিন্তু দেখাচ্ছি, কিন্তু যে ফটোজেনিক যে আলাদা একটা মাপ, সেটা আসলে সেই দিন শিখেছিলাম, যেটা আসলে আমার কেন এখানে উল্লেখ করলাম, কারণ এটা আসলে আমার কাজের বা জীবন থেকে যে শিক্ষাটা আমি পেয়েছি সেটা দর্শকদের সাথে শেয়ার করলাম।
আমরা একটু আক্কাস মাহমুদ আপনার কাছে যেতে চাই। আপনি একটু বলবেন আপনার এই যে স্টুডিও, এই বিজনেসটা করা এবং সব মিলিয়ে এত মানুষের ছবি আপনি তুলেছেন, যে কোনো কাজ, যে কোনো কিছু করতে গেলে অনুপ্রেরণারও একটা জায়গা থাকে। আসলে আপনার জায়গাটাই সেই সময় আসলে অনুপ্রেরণার জায়গাটায় কে ছিলেন? আমি সেলফ মেড, আমার নিজের প্রতি আমার প্রচণ্ড আস্থা। তো স্টুডিও ফটোগ্রাফিটা আমি আমার নিজের কাছ থেকে আবিষ্কার করা, যে বেক্সারের কাছ থেকে যেরকম আমি প্রথম শিক্ষাটা নিয়েছি। তো আমি সমস্ত অন্য অন্য যে টেকনিক্যাল ব্যাপারগুলো তখন ছিল এগুলো সব ভেঙে চুরে আমি আমার মতোই করে করেছি, এবং উপস্থাপনাটা আমার মতোই ছিল। তো সব কিছু আমি মনে করি যে আমারটা আমার মতো করেই করেছি। আমি অনেকে আমি গুরু মানি, শিক্ষা গুরু মানি বা আমার আদর্শ মানি, কিন্তু স্টুডিও ফটোগ্রাফিটা আমি একদম আমার মতোই করে করেছি। যেমন একটু আগে ডেভিড বারিকদারের যে ছবিটা দেখলেন, অপি করিম, অসাধারণ একটা ছবি। আমার পাসপোর্ট ছবি তোলার ঢংটাই ছিল অন্যরকম। আমি শুধু ফ্ল্যাট ছবি তুলতাম না, একটু আলো ছায়া, ডেভিড ভালো বুঝবে, আমার সামনের ক্যামেরা পার্সন বন্ধুরা আছে তারা ভালো বুঝবে, আলো ছায়া প্রত্যেক পাসপোর্ট ছবি। কিন্তু আমি একটু শেড রাখতাম, পিছনে একটা স্পট লাইট দিতাম, চুলটা একটু সাদা হতো, বার্ন হতো, একটু সুন্দর লাগতো। তো ওইরকম আলো ছায়ার নিয়ে সবসময় আমি খেলেছি। তো যার জন্য আমার সাকসেসটা এখানে যে সবার মতো আমি না, আমার মতো আমি। আর এটা করতে যে আমরা দুইজন মহান অভিনেতার নাম আমি বলেছি, গোলাম মোস্তফা, হাসান ইমাম, পরবর্তীতে মান্না, সোহেল চৌধুরী এবং সালমান শাহ, কালের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা, সেই ইস্কাটনের বাসিন্দা। সন্ধ্যার পরে তার যখন কাজ কম থাকতো, আমাদের সেই স্টুডিওতে এসে সে গল্প করতে, আড্ডা দিত। অনেক পত্রিকা এই ছবিটা ছেপেছো। এবং আপনারা দুজন যে বসে আছেন, আপনারা দুজনেই যে খুব ভালো বন্ধু, প্রতিবেশী, একসাথে বড় হয়েছেন, কাজ করেছেন, এটিও কিন্তু আমরা জানি। হ্যাঁ, এই প্রসঙ্গে একটু পরে বলি, তারপর আমি ওইটা একটু শেষ করে নিই। এই যে মহা তারকা শুধু সিনেমা নাটক না, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, হ্যাঁ, বিভিন্ন ধরনের মানুষ যারা ছবি তুলেছে, এদেরকে দিয়ে আমার এখন একটা আইডিয়া আসছে যে মূলত তো স্টুডিও পদ্মা বিখ্যাত হয়েছে পাসপোর্ট ছবি দিয়ে, পোর্ট্রেট ছবি দিয়েই। আমি একটা সময়, এখন তো ডিজিটাল যুগ, আর্কাইভ করতে অনেক সুবিধা। আগে সিঙ্গেল নেগেটিভগুলো রাখতে অনেক কষ্ট হতো। তো কিছু আমার খুব কষ্টের জায়গা থেকে বলছি যে আমি অনেক মূল্যবান এগুলি নষ্ট করে ফেলছি, হ্যাঁ, ভালো মতো সংরক্ষণ করতে পারি নাই। যা কিছু আছে এটা দিয়ে সামনে আমার একটা পাসপোর্ট নামে একটা বই করার এই পরিকল্পনা আছে, যেটার সাইজ হবে পাসপোর্ট সাইজেই, মানে আমাদের পাসপোর্টের মতোই, এবং এটার রংটা প্রচ্ছন্ন হবে সবুজেই, নামও থাকবে পাসপোর্ট। মনে করেন এখানে গোলাম মোস্তফার ছবিটা কোন সালে আমি তুলেছিলাম, কেন তুলেছিলাম, উনি কী তার অনুভূতি, এইগুলিও ছোট্ট 4-5 লাইনের একটা টেক্সট থাকবে, একটা ছবি থাকবে। এরকম এই তারকাদের বা তারকা ছাড়াও যারা আমার প্রিয় ছবি সেখানে স্থান পাবে, এরকম একটা বই করার আমার পরিকল্পনা আমার মাথায় আছে আর কি। আশা করি সামনে সেটা আমি সফলভাবে করতে পারবো। এবং চমৎকার একটি পাসপোর্ট বই আমরা দেখতে পাবো সামনে। আমরা এই যে দুজনের বন্ধুত্ব, দুজনের কাজ, এটা একটু শুনি। ডেভিড আমার খুব ছোটবেলার বন্ধু, কিন্তু মজার ব্যাপার, ওর সাথে আমি খুব ক্লোজ হলাম ও যখন বিদেশ থেকে ফটোগ্রাফি পড়ে আসলো। খুব আমাদের আগেকার ফটোগ্রাফাররা নিশ্চয়ই শিক্ষিত ছিল, কিন্তু বিদেশ থেকে পড়াশোনা করে তখন বোধহয় খুব কম কয়েকজনই আসছিলেন, তার মধ্যে অন্যতম ডেভিড। তখন ডেভিডের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে উঠলো। এবং ডেভিড যেটা বলতেছিল যে আনন্দ ধারার যেই অধ্যায়টা, ওইখানে আমার যেহেতু একটা সময় আমি সাংবাদিক করতাম, তাছাড়াও সাংবাদিক মহলে আমার আনাগোনা বেশি, বন্ধুরা বেশি। ওই হাউসে আমাদের একটা আড্ডাই হইতো সন্ধ্যার পরে, যে আমরা সবাই ওইখানে আড্ডা করতাম। তো তখন ওই যে আনন্দ বিচিত্রা বন্ধ হয়ে যাওয়ার পরেই ওই টিমটাই, শ্রদ্ধেয় সম্পাদক শাহাদাত চৌধুরী সাহেবের নেতৃত্বেই এটার আয়োজন। তখন আমি যেহেতু ব্যবসা করি, আমি তো চাকরি করতে পারবো না, কিন্তু শাহাদাত চৌধুরী আমাকে প্রথম বলছিল যে তুমি এটা শুরু করো, আমাদের এই স্টুডিওর দায়িত্বটা তুমিই নাও। তো আমি বুঝছি যে এটা তো আমার জন্য খুব লোভের জায়গা, সব তারকারা আসবে, কিন্তু আমার চেয়ে একজন ভালো কাজ করবে, একটা ইয়াং ছেলে আসছে, আপনি শাহাদাত ভাই, আপনি তাকে নেন। তো বলছে না, আমি তোমাকেই চাই। তো আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে ঠিক আছে, ও আসুক, আপনি কথা বলেন, 1 সপ্তাহ কাজ করুক, যদি ভালো লাগে ও করবে, নাহলে আমি করব। এই হলো ডেভিড বারিকদার। সেই ডেভিড বারিকদারকে পরিচয় করে দিলাম। ডেভিড বারিকদার তার মেধাম যত
তার ক্যারিশমেটিক আছে, সব দিয়ে শাহাদাত চৌধুরীকে কনভিন্স করা, কাজে খুশি করা খুব কঠিন কাজ। আচ্ছা, সেই সাচকে এই ডেভিড বারিকদার প্রথম ক্লিকে সে তার প্রশংসা পেয়েছিল। বাহ, তো আমাদের এই বন্ধুটা কখনোই ম্লান হয়নি, ও ওর জায়গায় অনেক বড় তারকা। একটা সময় ওর ছবি আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম যে আমাদের সেলিব্রিটিদের যে ছবি তুলতো। আরেকটা পরে আসলো যে প্রোডাক্ট ফটোগ্রাফি। আমি দীর্ঘদিন ফটোগ্রাফি করি, আমরা আমাদের আলোচনায় বলতে যে আমরা আসলে একটার মধ্যে সীমাবদ্ধ না, আমরা সব কাজই করতাম। যেমন আমি স্পোর্টস ফটোগ্রাফি করছি, বাংলাদেশে যত বড় বড় ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো করছে আমি ভারতের একটা কাগজের হয়ে কাজগুলো করছি। তো ডেভিড আমাকে খুব অবাক করছে, এই প্রসঙ্গে আমি একটু সময় নিয়ে বলি যে আমরা সিরামিকে কফি খাচ্ছি না, আমার স্টুডিওতে আমি ছবি তুলি, অনেক বড় বড় কোম্পানি আমাকে দেয়, কিন্তু আমি রিফ্লেকশনই তুলতে পারি না। প্রত্যেকটাতে শাইনিং চলেছে, রিফ্লেক্ট চলে আসে না। কিন্তু সেই কাজ যখন আমি ডেভিড বারিকদারের কাছে দেখছি তখন আমার কাছে মনে হচ্ছে প্রোডাক্ট ফটোগ্রাফির আমি জানি না, যেটা ও হলো ওটার হাফেজ। তো ডেভিড বারিকদার শুধু আমার বন্ধু না, ও আমার হৃদয়ের বন্ধু, হৃদয়ের আত্মা। আমরা একই পাড়ায় বড় হয়েছি, মোটের কথা এখন আমরা একই গলিতে থাকি। আমাদের গলিটার নামও খুব সুন্দর, শান্তিকুঞ্জ, এবং আমরা শান্তিতে প্রতিবেশী হয়ে বসবাস করি। আমার অন্যতম একটা সময় আসলে ডেভিড বারিকদারের ক্যামেরার লেন্সের সামনে দাঁড়িয়ে ছবি তোলা, সেটাও কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতার কথা ছিল। আমরা তারই তোলা কিছু ছবির গল্প শুনতে চাই। দর্শক চলুন ছবি দেখতে দেখতে আমরা গল্পগুলো শুনি তার মুখে। এই ছবিটার গল্পটা শুনি। এইটা হচ্ছে গিয়ে উনি আরেকজন যে ঈশিতা আমাদের করতে। তো এখানে ছবিটা আমি দেখাচ্ছি যে খুব সরল একটা চেহারা। আমি মানে সেই সময়কার যে যাদেরকে পেয়েছি, আমাকে যখন বলা হলো কিছু ছবি নিয়ে আমাকে কথা বলা, হাতের কাছে যে ছবি পেলাম, কারণ হচ্ছে গিয়ে আমি ভেবেছি যে পোর্ট্রেট নিয়ে কথা বলবো। কারণ হচ্ছে গিয়ে আমরা যেহেতু এখন কিছুটা সময় আমাদের শিক্ষকতা করেও কাটায়, তো আমরা যতটুকু সময় পাই চেষ্টা করি নিজের কাজের মাধ্যমে বা কোথাও কথা বলতে গেলে যেন আমাদের স্টুডেন্টদের জন্য কিছু আমরা আমাদের পথ চলার কিছু অংশ শেয়ার করে যেতে পারি। তো আমি যখন খুব পোর্ট্রেট নিয়ে ভাবতে শুরু করলাম, হঠাৎ করে আমি দেখলাম যে ফটোগ্রাফি শেখার জন্য যত ধরনের টেকনিক আছে, কারণ এটা তো একটা কারিগরি বিদ্যা প্রথমত। দ্বিতীয়ত যখন আমি একটা জিনিসকে সুন্দর করে তুলতে হবে, তার মানে সেখানে আপনার নান্দনিকতা এবং এস্থেটিক্সও আছে। তো সব কিছুই কিন্তু আসলে পোর্ট্রেটের মধ্যে দিয়ে স্টাডি করা যায় এবং সমস্ত সেই কারিগরিটা। যেমন আমরা আসলে ছবিটা কি, এটা একটা দ্বিমাত্রিক একটা বিষয়, কিন্তু তার ভিতরে একটা ত্রিমাত্রিকতা তৈরি করতে হবে। মানে একজন মানুষের ছবি যদি হয়, তার চেহারার নাক থেকে কানের যে একটা ডিস্টেন্স, বা তার পেছনে যে সে আইদার একটা স্টুডিওর ওয়াল থাকুক বা কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড থাকুক, এই যে একটা ডেপথ ক্রিয়েট করা, এটাই আসলে কিন্তু ছবি প্রথম ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে মুহূর্ত। সো পৃথিবীর একমাত্র শিল্প মাধ্যম যে শুধু মুহূর্ত ধরতে পারে। আমরা যে সামনে যে ভিডিও ক্যামেরাগুলো দেখছি, এগুলোও কিন্তু ফটোগ্রাফিরই তো ক্যামেরা, ফটোগ্রাফির ইলেকট্রনিক এক্সটেনশন হচ্ছে গিয়ে ভিডিওগ্রাফি। সো এই যে যেহেতু আমি মুহূর্তকে ধরতে পারছি, তার মানে মুহূর্তের সবচেয়ে সেরা মুহূর্তটা ধরতে পারাটাই তো একটা সবচেয়ে বড় কাজের বিষয় বা দক্ষতা তৈরি করা। তো এরকম আরও বিভিন্ন বিষয় যখন আমি ভাবতে শুরু করলাম, বা আমি যখন রং নিয়ে ছবি তুলতে চেষ্টা করলাম বা ভাবলাম যে একজন সরল মানুষের ছবি যদি খুব প্রচণ্ড রংচটা বা রঙিন করে মানে রঙিন কাপড় পরিয়ে বা কোনোভাবে অতিরিক্ত রং ব্যবহার করে তোলা হয়, সেটা ঠিক সারল্য বোঝা যাবে না। হ্যাঁ, বা আমি দুঃখকে যদি একটা ছবিতে ধরতে চাচ্ছি, কারণ ফটোগ্রাফি আর সব শিল্প মাধ্যমের মতোই সে কিন্তু আমাদের আবেগকে নাড়া দেয়, কখনো হাসাবে, কখনো কাঁদাবে, কখনো ভালো লাগা তৈরি করবে। এই যে বিভিন্ন মুডের ক্ষেত্রে আমি আলোর পাশাপাশি আমি যখন রঙকে নিয়েও চিন্তা করি, সেটা কিন্তু সেই ওই পোর্ট্রেটের মধ্যে আমি তাকে প্রয়োগ করতে পারি। সো আবার আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যা আমরা ইতিহাসের দিকে যদি তাকাই, প্রায় 200 বছর আগে যখন ফটোগ্রাফি আবিষ্কার হলো, আবিষ্কার ঠিক না, ফটোগ্রাফি আসলে এককভাবে কেউ আবিষ্কার করেনি, বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষজন এটার শ্রীবৃদ্ধি ঘটিয়েছেন। তবে এক ভদ্রলোক, তার নাম নিপসো নিপস, উনি ফ্রেঞ্চ ছিলেন, উনি সবচেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করেছিলেন এবং এই বিদ্যাটা উনি জনসমক্ষে প্রকাশ করে দেবেন যদি তার সারা জীবনের দায়িত্ব নেওয়া হয়। এবং সেই সময়কার
ফ্রান্সের সরকার তার জীবনের দায়িত্ব নেয় এবং তার বিনিময়ে তিনি এই বিদ্যাটা প্রকাশ করে দেন। এবং এই বিদ্যাকে কাজে লাগিয়ে আপনি যে আরো কিছু ছবি তুলেছেন সেগুলো আমরা একটু দেখি পর্যায়ক্রমে। এই ছবিটা আসলে একটু শুনি। এটাও কিন্তু আসলে পোর্ট্রেট। আমি যেটা বললাম যে পোর্ট্রেট ছবিটা কিন্তু সব ক্ষেত্রেই একটা বিশাল জায়গা জুড়ে আছে ফটোগ্রাফিক প্র্যাকটিসে। আপনি যে কোনো পত্রিকা হাতে নেবেন, যে কোনো পত্রিকা, কমপক্ষে 60% মানে 60% ছবি পোর্ট্রেট থাকবে। যদিও ফটোগ্রাফিটা আসলে প্রসিদ্ধি বা তার জন্ম কিন্তু পেইন্টারদের হাতে। তারা মাঠের ছবি তুলে আনতো, সে তারপরে বা একটা ল্যান্ডস্কেপ ছবি তুলে আনতো, ঘরে বসে বসে ছবিটা আঁকতো। কিন্তু একটা সময় গিয়ে যখন তার টেকনিক্যালি কারিগরি দিকটা উন্নত হতে শুরু করলো, তখন কিন্তু সবচেয়ে বেশি মানুষের ছবিই উঠতো। প্রথম ছবিটা উঠেছিল 8 ঘন্টা সময় নিয়ে, আর খুব অল্প সময়ের মধ্যে 1 ঘন্টার মধ্যেই আসলে মানুষের ছবি তোলা যেত। এখানে একটু মজার কথা একটু শেয়ার করতে চাই, দুটা বিষয়। এক হচ্ছে তখন 1 ঘন্টা যদি একজন মানুষের ছবি তোলা হয়, মানে আমরা যে শাটার অ্যাপারচার কী সব দুর্বোধ্য হিসাব নিকাশ বলি না আমরা ফটোগ্রাফাররা সুযোগ পেলে, 1 ঘন্টা যদি একজন মানুষকে এক্সপোজ দেওয়া হয়, আমি যদি নড়ে যাই ছবিটা ব্লার হয়ে যাবে। তখন কিন্তু মানুষকে এরকম চেয়ারের সাথে বেঁধে রাখা হতো, হ্যাঁ, বেঁধে রেখে 1 ঘন্টা ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে হতো। হ্যাঁ, এবং সেই সময়কার ছবিগুলো দেখলে দেখা যাবে যেহেতু তার চোখ নড়ছে, চোখগুলো একটু ব্লার লাগতো। আর এটা একটা ডেফিনেটলি মজার ঘটনা। নিশ্চয়ই আমরা এখন মজা পাচ্ছি, কিন্তু সে আমলে যারা ছবি তোলার শখ করতেন তাদেরকে কি কষ্টই না করতে হয়েছে। আর আরেকটা মজার কথা, মানুষের যখন অর্ধেক ছবি তুলতে শুরু হলো, তখন বলা হতো এটা অ্যাবস্ট্রাক্ট পোর্ট্রেট। মানে কারণ মানুষ তো আসলে পূর্ণাঙ্গ, মানুষের পা পর্যন্ত ছবি তোলা হতো। সেটা অনেক দিন পর্যন্ত, প্রায় ছবি 100 বছরের কাছাকাছি, ফটোগ্রাফিতে মানুষের চেহারার ছবি তোলার প্রায় 100 বছর পর্যন্ত এটা প্রচলিত ছিল। আর যে ছবিটা আমরা এখন দেখলাম, এটা আসলে একটা বাণিজ্যিক ছবি। এটা একজনকে তার পোর্ট্রেট করা হয়েছে, কিন্তু তার চেহারা বা তার অঙ্গভঙ্গির সাথে তাকে একটা গ্ল্যামার অ্যাড করা হয়েছে। হ্যাঁ, এবং এটা হচ্ছে আমাদের দেশের খুব বিখ্যাত মেকআপ আর্টিস্ট ফারজানা শাকিল, ওনার ইসের জন্য, ওনার স্যালনের বিজ্ঞাপনের জন্য ছবি তোলা, এবং যার ছবি তোলা হয়েছে তার নাম চৈতি, তিনিও সেই সময়কার বেশ জনপ্রিয় মডেল ছিলেন। আমরা পরবর্তী ছবিটাতে যেতে চাই। এই ছবিটা কার ছিল? ওনার নাম হচ্ছে রাজি। তো মানে আমরা যেটা বললাম মাত্র যে মানে কোথায় পূর্ণাঙ্গ তারপর আবক্ষ, এখন মানে এই ছবিটা যেটা দেখলাম এটা কিন্তু চেহারাটাকেও কেটে ফেলা হয়েছে। হ্যাঁ, এটা জাস্ট তাকে তার চোখের এক্সপ্রেশন বা তার মুখাবের সৌন্দর্যটা, তার যে মুখের গঠনটা, সেটা নিয়েও মানে কাজ করার জন্য। আমরা আরো কিছু ছবি দেখতে চাই পর্যায়ক্রমে। এটা হচ্ছে গিয়ে ল্যাকমে নামে, আগের ছবিটা যেটা ছিল এই ল্যাকমে নামে একটা কালার কসমেটিক্সের বিজ্ঞাপনের জন্য তোলা। এটাও কিন্তু সেই ব্যবসা হচ্ছে, কিন্তু আমি কিন্তু পোর্ট্রেটই ছবি তুলেছি। হ্যাঁ, বাহ, এটাও সেই ল্যাকমের জন্য তোলা, এটা কালার কসমেটিক্সের। এটা একটা খুব মজার ছবি। এটা একদম শুট শেষে উনি এখন একটা বিজ্ঞাপন এজেন্সির অনেক বড় কর্মকর্তা, তখন উনি কিশোরী ছিলেন। উনি একটা শ্যুটের সময় আসলেন, তো সেটা ওই ফারজানা শাকিল, উনি শ্যুটের সময় বললেন কি আসো তো তোমাকে একটু সাজিয়ে দিই, সময় যেহেতু পাওয়া গেছে, ডেভিড দাও একটু ফ্রি আজকে মনে হচ্ছে, কারণ আমি খুব মজায় ছিলাম। উনি জাস্ট একটা টি শার্ট ছিঁড়ে ফেলে, হ্যাঁ, সাথে সাথে একটা নতুন ড্রেস তৈরি করে দিয়ে একটা মেকআপ করে দিলেন। হ্যাঁ, তো এবং আমিও খুব মজা পেয়েছিলাম ছবিটা তুলতে। তো মানে সব ধরনের এক্সপেরিমেন্ট থেকে বাণিজ্য এবং শিক্ষা, ফটোগ্রাফির টেকনিক সব কিছুতেই পোর্ট্রেটের মধ্যে পাওয়া যায়। সেই কারণে আমি শুরুতে যেটা বললাম যে আমার ফটোগ্রাফির শিক্ষাটা আমি শুরুতে পোর্ট্রেট দিয়ে করেছি। আর পোর্ট্রেটের আরেকটা বিষয় যেটা বলছিলাম যে 60%, এখন কিন্তু অনেক সময় দেখা যায় একটা কাগজের 80% ছবি হচ্ছে গিয়ে পোর্ট্রেট। তো মানে যে কোনো ফটোগ্রাফাররা, আমি শেষ করছি এই বিষয়টায়, যে ফটোগ্রাফি শিখতে গেলে পোর্ট্রেটের মাধ্যমে যদি, পোর্ট্রেট স্টাডির মাধ্যমে যদি শেখা হয়, দুটা কাজ হয়। এক হচ্ছে নিজে সবগুলো জনরাকে প্র্যাকটিস করা যায়, আর দ্বিতীয় হচ্ছে আমি তো মানুষের ছবি তুলছি, ছবিটা কারো না কারো কাজে লাগবে। হ্যাঁ, তো সেই হিসাবে আমারও বন্ধু মহল বাড়বে, এবং আমি সবসময় সবাইকে দিই প্রিয় মানুষের ছবিটা আগে সুন্দর করে তুলে যদি খুশি করা যায়, তখন বোঝা যাবে যে না আমি
কিছুটা ফটোগ্রাফি শিখেছি, সেটা আসলে পোর্ট্রেট দিয়েই তো সম্ভব। বাহ! এবং একটা সময় কিন্তু ছিল যখন লাক্স সুন্দরী এবং মডেলসরা আপনাদের কাছে আসতো এবং ছবি তুলতেন, এবং সেই সময়টায় আসলে চমৎকার সব ছবিও আপনারা তুলেছেন, এবং আমরা এখন যখন দেখি তখন আসলে খুবই মুগ্ধ হই। সেই সময় আসলে সেই ছবিগুলো সম্পর্কে শুনি এবং কয়েকটা ছবি আসলে দেখতেও চাই। দর্শক চলুন দেখে আসি সেই সময়কার সেই ছবিগুলি। হ্যাঁ, এটা একজন লাক্সের মডেল ছিল, উনিও তাই। না, এটা এটা জয়া হাসানের, এটা উনিও লাক্সের মডেল ছিলেন। হ্যাঁ, রমনা পার্কে চলে গেছি। ছবি দেখতে দেখতে আমরা আরও একটু ভিন্ন ধারার ছবি দেখে ফেললাম, এবং এই ছবিটা নিয়ে আমরা জানতে চাইবো আক্কাস মাহমুদ আপনার কাছ থেকেই। শেষে যে ছবিটা আমরা দেখলাম, এইটা রমনা পার্কের একটি ছবি, এবং আমরা জানি আপনি প্রতিদিন রমনা পার্কে হাঁটতে যান, এবং রমনার ছায়াছবি এই নামে একটি বই আপনি লিখেছেন। সেই বইটি আমাদের সামনেই আছে, আমরা একটু বইটা দেখি আপনার হাতে। বাহ, এই বইটা সম্পর্কে একটু শুনি। আচ্ছা, রমনাতে আমি যাই আমার বালক বেলা থেকে, যেহেতু আমার বাড়ির পাশে, আর শাস্ত্র সচেতন। ছোটবেলা আমি ক্রিকেট খেলতাম, আমার ড্রিমও ছিল যে একসময় ক্রিকেটারই হব, কিন্তু হতে পারি নাই। ক্রিকেটার থেকে ফটোগ্রাফার। হ্যাঁ হ্যাঁ, রাইট। আমার জ্ঞান ধারণা, স্কুল পালানো সবকিছু ছিল ক্রিকেট নিয়ে, কিন্তু আমি প্রথম বিভাগে ক্রিকেটও খেলেছি, কিন্তু তারকার হতে পারিনি। তারকাদের সাথে খেলেছি, কিন্তু তারকার হওয়া যায় নাই। সবাই তো আর সবকিছু হয় না। তো এই রমনার ফটোগ্রাফিটা, গল্পটা এরকম যে আমি তো দীর্ঘদিন রমনা পার্কে যাই। সকালে যাই, 6টার সময় চলে যাই, ঘুরি, দৌড়াই, এক্সারসাইজ করি, গল্প করি, তারপরে বাসায় চলে আসি। তো 2018 সালে আমি, পকেটে মোবাইল থাকে, ওটা ছিল শীতকাল, হঠাৎ রমনায় ঢুকেই না জানি একটা গাছের তল দিয়ে যে ছায়াটা পড়েছে রে, মানে অদ্ভুত একটা, মনে হচ্ছে যে জালের মতো ফেলে রাখছে, মানে অপূর্ব। এটা আমি আসলে বর্ণনা করতে পারছি না, এত সুন্দর। এবং আমরা এখন রমনার সেই ছবিগুলো দেখতে এই যে এইটা হলো দেখেন আলো ছায়া, ওই যে বাচ্চারা খেলতেছে বা একজন অভিভাবকও, গাছের ডালের ছায়া, হ্যাঁ, এইগুলো আমাকে খুবই টানে এবং আমার চোখ আটকায় যায়। এবং আমি এটা, এখানে কাক বসে গল্প করতেছে লেকের পাড়ে, হ্যাঁ, কাকরা তাদের প্রভাতী অধিবেশনে গল্প করছে তারা। এই যে এইটার কথাই বলছিলাম যে গাছের ছায়া, ডালপালা ভেদ করে যে আলোটা পড়েছে, ওখানে অনেকগুলি মানুষ তারা ধর্মীয় কথাবার্তা বলছিল সম্ভবত। তো এরকম অপূর্ব, এরকম এইগুলি আমাকে খুবই মুগ্ধ করতো। এটা কাক সম্মেলন, কাকদের কোনো একটা সম্মেলন হচ্ছিল আর কি, এটা আমার চোখে আটকায় আর কি। এইটা একজন ছবি আঁকছে, হ্যাঁ, সে মনের মাধুরী মিশায়, দুইজন পেইন্টার আছেন, ছবি তুলতেছেন। এই কোনটা দীর্ঘদিন যাবৎ হাঁটেন রমনা, এবং খুব কষ্টের কথা যে সম্ভবত ওনারা এখন আর এই সুন্দর পৃথিবীতে নাই আর কি, কিন্তু আমার ক্যামেরায় ধরে রেখেছিল। অদ্ভুত সুন্দর বাঁশি বাজায় এই ছেলে, প্রত্যেক দিন সকালে আমি দেখি সুরেলা বাঁশি বাজায়। তো একদিন ওরও ছবি আমি তুলেছিলাম আর কি। এটা ঘুম, জাস্ট আপনার গেটে দুইজন ঘুমাচ্ছে, মানে ঘুম যে একটা কত বড় শিল্প হতে পারে সেটা, এটা একটা গাছের গোড়া, দুইটা ভাগ হয়ে আছে, হ্যাঁ, এটার মধ্যে কি যেন একটা আমি পেয়েছিলাম, সেটা হয়তো এত এক্সপ্রেশন দিতে পারবো না। এই ছবিটার নাম দিয়েছিলাম আমি প্রথম আলো। দূর থেকে আপনার মনে হবে যে বাতি জ্বালায় রাখছে ওই ছাদে, ওই ঘরটাতে, আসলে তা না। এটাও একটা দম্পতি, তারা নিয়মিত হাঁটেন, এরকম আলো ছায়া ভরা। এটা হলো উনি পড়ছে সকালের আলোতে, উনি পড়ালেখা করছে। এটা একটা গাছের বাগ, নিচে কয়েকটা আসন, এইটা এক বালিকার উচ্ছ্বাস, পাতা ছড়িয়ে দিয়েছে, উচ্ছ্বাস প্রকাশ করছে। এবং এই যে বিভিন্নভাবে আমরা দেখলাম আলো ছায়ার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ছবি, বিভিন্ন রকম মুহূর্তকে ক্যামেরা লেন্সে ফুটিয়ে তুলেছেন, জীবন্ত করে তুলেছেন। এটা আর একটা মজার ব্যাপার হলো যে এখানে যতগুলো ছবি দেখানো হয়েছে সব মোবাইল ফটোগ্রাফি। আচ্ছা, কারণ আমি তো ছবি তুলতে যাই না, আমি যাই শরীর চর্চা, লম্ফ জম্প দৌড়ানোর জন্য। তো পকেটে যেহেতু একটা ফোন থাকে, সেই ফোনটা দিয়ে এই ছবিগুলি তোলা। এবং এই 2018 থেকে এই ছবিগুলো তুলতে 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 এই আমার পরম বন্ধু, ও একদিন আমাকে বলতেছে যে আপনি কি করতেছেন জানেন, কি জিনিস হচ্ছে জানেন,
ফেসবুকে দু একটা ছবি দিতাম, সব বরেণ্য ফটোগ্রাফাররা ওইখানে আমাকে কমেন্ট করতো। একদিন নাসির আলী মামুন ভাই আমাকে বলতেছিল যে আপনি তো ভুল করতেছেন। তা আমি ভাবলাম যে উনি বোধহয় আমার কোনো জ্ঞান দিবেন না। জি মামুন ভাই একটু বলেন, আপনি ডিএসএলআর দিয়ে তুলেন, হ্যাঁ, কারণ এইটা যে কি জিনিস হচ্ছে এটা আপনি মিস করতেছেন। এই কথাটাই ডেভিড বারিকদার আমাকে বলছিল যে একদিন আপনি পস্তাবেন এই ছবিগুলোর জন্য। এত রেয়ার জিনিসটা হয়ে যাচ্ছে, আবিষ্কার হয়ে যাচ্ছে, যখন আপনি এটা দিয়ে একটা কিছু করতে যাবেন বা কোনো ইন্টারন্যাশনাল কন্টেস্টে যেতে যাবেন তখন আপনার মনটা খারাপ হবে। তো বন্ধু মহলের পিড়াপিড়িতে আমি বইটার একটা উদ্যোগ নেই। এই জন্য আমি পাবলিশার আবিদ আজাদকে ধন্যবাদ জানাই, সে এগিয়ে আসার জন্য অনেক যত্ন করে বইটা করেছে। তো এই বইটা যখন আমি ইমেজগুলি যখন আমি পাবলিশারে দিছি, পাবলিশার তো খুব মন খারাপ করছে যে আমি তো আপনাকে স্ক্রিনে যা দেখছি এখানে তো এরকম না, এটা তো খুব একটা ভালো প্রিন্ট হবে না। তো ওই ডেভিড বারিকদার এই কথাটা আমাকে বলছিল যে একটা সময় আপনি পস্তাবেন। তো এটা প্রিন্ট করতে যে আমি পস্তাইছি যে আসলে ডিএসএলআর তোলা উচিত ছিল। অনেক সুন্দর ছবি। তো এই বইটা আসলে বাজারে পাঠক মহলে অনেক সাধুবাদ পেয়েছে এবং আমি খুব সৌভাগ্যবান যে আমার বন্ধুদের উছিলাতেই যে বড় বড় পাবলিশার আমার বন্ধু আছে। গত বছর নিউ ইয়র্ক বইমেলায় যে কটা বই গিয়েছিল সব শেষ হয়ে গেছে। পরে নিউ ইয়র্ক বইমেলা এবং কানাডার বইমেলাটা একই সময় হয়, একটা শেষ হলে আরেকটাই হয়। তখন ওই বইমেলায় যাবে পাবলিশার, ওনার কাছে বই আছে মাত্র 10-12টা। কিন্তু আমি যে ফেসবুকে পোস্ট দিচ্ছি টরন্টোর সব বন্ধুরা তো বইমেলায় যে হাজির। পরে পাবলিশারের সাথে তাদেরকে ঝগড়া হয়েছে যে ভাই উনি তো বলছে বই আছে, আপনারা বই দিবেন না কেন, বই নাই। যাই হোক, এই রমনার ছায়াছবি বইটা পাঠক মহলে বা যারা ফটোগ্রাফি আলো ছায়া বা অনেকে একটা প্রশ্ন করেছে যে এই রমনায় আমি এত হেঁটেছি, কখনো আমি এই রমনাকে পাই না, আপনি এই রমনা কই পাই না। রমনার বাগ বদলটাও আমি তুলেছি। রমনা তো এখন অনেক সুন্দর স্ট্রাকচারাল ভিউ করেছে, ওয়াকওয়ে করেছে, আগে তো খাল টালের মতো ছিল, সেই দৃশ্য কিছু আছে, আবার রূপান্তর বা বাগ বদলটাও আছে। তো এই রমনার এই ছায়াছবির সফলতাই আমার ওই যে বললাম একটু আগে গল্পে যে পাসপোর্ট নিয়ে আমি একটা বই করতে চাই, শুধু পাসপোর্ট, দেখা যাক সেটা আমি কতটুকু করতে পারি। বাহ, এবং এই যে বললেন রূপান্তর বা বাকবদল, এটি কিন্তু এই যে বইটির মাধ্যমে কিংবা আপনাদের তোলা ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একসময় রমনা একরকম ছিল, এখন অন্যরকম, এবং সেইভাবে কিন্তু ফটোগ্রাফিরও একটা বাকবদল রয়েছে। শুরুতে আপনারা একভাবে শুরু করেছেন কিংবা তার আগে অন্য ধারার ফটোগ্রাফি ছিল, এবং তারপরে ফিল্মে যখন ছবি তোলা হতো তখন সেটা আবার অন্যরকম ছিল। এবং দুজনের এই যে কাজ, এবং এই কাজ করতে করতে নিশ্চয়ই ফিল্মের রোল শেষ হয়ে যাওয়ার অনেক ধরনের স্মৃতিও জমা পড়েছে আপনাদের অভিজ্ঞতায়, সেগুলো দুজনের দুটো স্মৃতি শুনতে চাই। আসলে ফিল্মে ছবি তোলাটা অ্যাকচুয়ালি খুব রিয়েল ফটোগ্রাফিটা ফিল্মেই হতো। এখন তো আপনি দেখছেন ডিলিট করে দিচ্ছেন, দেখছেন ডিলিট করে দিচ্ছেন। তখন তো আমি ছবি আপনার একটা পোর্ট্রেট তুলছি, আমি তো জানি না কি হচ্ছে, হ্যাঁ, আমার মেধা দিয়ে অ্যাপারচার, শাটার স্পিড, ডেপথ অফ ফিল্ড এগুলি চিন্তা করে আমার ছবি তুলতে হচ্ছে। পরবর্তীতে এক্সপোজার মিটার নামে একটা যন্ত্র এসেছিল যে এক্সপোজার মাপার জন্য, কিন্তু সবাই তো আবার ওটা অ্যাভেল করতে পারতো না। এরকম এই নেগেটিভ ছবি তুলতে যেয়ে একদিন আমি এক বিচারপতির ছবি তুলতে গেছি তার বাসায়। বিচারপতিরা তো অনেক প্রোটোকলের মধ্যে থাকে। তো আমি মামিয়া 120 ক্যামেরা দিয়ে ছবি তুলতে গিয়েছি, ওটা 12টা ছবি হয়। তো আমি তো ছবি টবি তুলে চলে আসি, যখন ফিল্ম ডেভেলপ করে দেখি যে পুরো সাদা, একটা ছবিও নাই। তখন তো আমার শরীর আস্তে করে হালকা ঘামাইতেছে টেনশনে, যিনি তো বিচারপতি, হ্যাঁ। তো এটা কি হইলো, পরে দেখলাম যে না, আমার ক্যামেরাতে যে যে ম্যানুয়াল আর এক্স এগুলি থাকে, যে আমার ওইখানে ভুল ছিল, যেটা আমি ফটোগ্রাফির সময় খেয়াল করি নাই, যেন আমার এক্সপোজার আর হয় নাই। পরবর্তীতে বিচারপতি সাহেবরা তো শিক্ষিত মানুষ, উনি বুঝতে পেরেছেন যে ফটোগ্রাফার ভুল হয়েছে। তো এরকম অনেক ঘটনা আছে। আসলে মূল ফটোগ্রাফিটা ফিল্ম ফটোগ্রাফিতেই। আর এই প্রসঙ্গে আমি বলি যে এখনকার অনেক ভালো ভালো ফটোগ্রাফার আসছে এবং আমাদের দেশে এখন ফটোগ্রাফিতে আমরা একটা ভালো সময় পার করছি, অনেক জিনিয়াস ফটোগ্রাফার আছে। এই যে স্মৃতির পাতা খুলে ডেভিড বারিকদার কি বলবেন এই প্রসঙ্গে? অনেক স্মৃতি তো আছে, এটা আসলে, তবে এই মুহূর্তে যেটা মনে পড়ছে এটা আসলে সুখের স্মৃতি না। সেটা হচ্ছে আমি একটা দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে ছবি তুলতে গিয়েছিলাম, সেটা একটা বিজ্ঞাপনের কাজ। একটা ছোট্ট মেয়ে,
নাম তার পুতুল, দেখতেও একদম পুতুলের মতো। আচ্ছা। মেয়েটা জন্মন্ধ, সে নিজেকে কখনো দেখেনি। তো সে তার এক পাশের একজনকে বলছে আমাকে একটা লাল জামা এনে দাও, এবং সরি কেটে দেন তো একটু প্লিজ। আমাদের আসলে এবং সে আমাকে বলল, আমাকে কি লাল জামা পরলে স্যার বেশি সুন্দর দেখাবে? যে জীবনে কখনো ছবি দেখেনি, নিজেকে দেখবে না, সেও তার চাচ্ছে তার ছবিটা সুন্দর হয়। কিন্তু আমরা ফটোগ্রাফাররা কি অভাগা, আমরা যে মাধ্যম নিয়ে কাজ করি সেটা আসলে কখনোই দৃষ্টি প্রতিপদের কাছে পৌঁছে না। সেটা আসলে আমার জন্য একটা পীড়াদায়ক বিষয় যখন আমি এটা চিন্তা করি। সত্যি তাই। ডেভিড তো আসলে একটা মন খারাপ, আমাদের সবারই মন খারাপ হয়ে গেল। আমি দেখতে পাচ্ছি যে আমাদের ভাইদের মন খারাপ হয়ে গেছে। তো আমি ঠিক ওই সিচুয়েশনটা কাটানোর জন্য একটু মজার গল্প যেহেতু হচ্ছে আমি একটা মজার গল্প বলি, সরি কেন জানি এটা মনে আসলো, আর আসলে এটা আমাকে সবসময় কেন জানি ভাবায়, তো ভাবলাম এটা একটা সুযোগ চ্যানেলের পর্দায় না না ঠিক আছে, শেয়ার করি। আমি কমার্শিয়াল কাজ যখন করি, আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে আমাকে দায়িত্ব দেওয়া হলো যে বাংলাদেশের উপর কিছু সুন্দর ছবি এবং দেশ এগিয়ে যাচ্ছে এরকম একটা এই ধরনের ছবি তারা সবসময় চায়। তো সেই সময় সরকার স্কুলের মেয়েদের শিক্ষার জন্য বেশ বরাদ্দ করেছে সেই বাজেটে। তো আমাকে বলা হলো যে একটা স্কুলে মেয়েদের ছবি তুলে নিয়ে আসার জন্য, এবং আমি তখন খুবই ইয়াং। 2-3টা স্কুলে আমি গেলাম ছবি তোলার জন্য, আমাকে মানে কোনো মতেই সহযোগিতা তো করা হলো না। তো পরে আমি আবার ওনাদের কাছে ফিরে গেলাম যে আমাকে একটা কাগজে লিখে দিতে পারেন অ্যাসাইনমেন্টটা, যেটা দেখে আমি প্রবেশাধিকার পাই আর কি। তো আমি একটা কলেজে গেলাম, কলেজের যিনি গেটে রক্ষী ছিলেন উনি আমার কাছ থেকে চিঠিটা নিলেন, এবং চিঠিটা নিয়ে কিছু দূর হেঁটে গিয়ে আবার ফিরে আসলেন। এসে আমাকে উনি বলছেন এখানে কোনো সাহায্য সহযোগিতা করা হয় না। আসলে চিঠিটার নিচের লাইনটা ছিল যে এই বিষয়ে যদি সাহায্য সহযোগিতা করা হয়। উনি উপরেরটুকু না পড়ে শুধু নিচেরটুকু পড়ে আমাকে গেটের কাছে দিলেন। কিন্তু ভাগ্য ভালো, তার কিছুক্ষণের মধ্যেই আমি ওখান থেকে সরে আসার আগেই কলেজ ছুটি হয়, এবং একজন টিচারকে আমি চিঠিটা দিই, এবং পরের দিন আমি সেই কলেজে ছবি তুলেছিলাম। বাহ, চমৎকার অভিজ্ঞতা। এবং এরকম আসলে নানা সময় নানা ধরনের পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হয়। যারা ফটোগ্রাফার তাদেরকেও তো অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। একটা নীরব কিংবা একটা স্থির কোনো কিছুকে জীবন্ত করে ফুটিয়ে তোলা ক্যামেরা লেন্সের মাধ্যমে সত্যি ভীষণ কঠিন একটি কাজ, এবং এই কাজটি আপনারা দুজনেই বছরের পর বছর সফলতার সাথে করে আসছেন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। চ্যানেল আই পরিবার সবসময় আপনাদেরকে শুভেচ্ছা জানাবে, এবং আজকে আমাদের আয়োজনে আসার জন্য আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। যে বইটি আমরা দেখতে পেলাম আজকে, এই বইটি তো অবশ্যই আশা করছি ইতোমধ্যেই পাঠক অনেক বেশি ভালোবাসা জানিয়েছে, এবং যে পাসপোর্ট আসছে সামনে সেটির অপেক্ষায় আসলে আমরা থাকলাম। আবারও আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, এবং প্রিয় দর্শক আপনাদেরকেও আমাদের আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, এবং পরবর্তী আয়োজনের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি।